সুবোধ ঘোষের রচিত ফসিল। নেটিভিস্টের অঞ্জনগড়। আয়তন কাটাই কাটাই 68.5 বর্গমাইল। তবু নেটিভিস্টের পাখির বাচ্চা বাঘি। মহারাজা আছেন, ফৌজদার, সেরেস্তা, নাজারত সব আছে। 1 কোটির ওপর মহারাজার উপাধি। তিনি ত্রিভুবনপতি। তিনি ধনরপাল, ধর্মপাল এবং অরাতি দমন। দুপুরুষ আগে এ রাজ্যে বিশুদ্ধ শাস্ত্রীয় প্রথায় অপরাধীকে শুলে চড়ানো হতো। এখন সেটা আর সম্ভব নয়। তার বদলে শুধু উলঙ্গ করে মৌমাছি লেলিয়ে দেওয়া হয়। সাবেক কালের কেল্লাটা যদিও লুপ্তশ্রী, তার পাথরের গাঁথুনিটা আজও অটুট। কেল্লার ফটকে বুনো হাতের জীর্ণ কঙ্কালের মতো দুটো মরচে পড়া কামান। তার নলের ভেতর পায়রার দল স্বচ্ছন্দে ডিম পাড়ে। তার ছায়ায় বসে ক্লান্ত কুকুরেরা ঝিমোয়। দপ্তরে দপ্তরে শুধু পাগড়ি আর তরবারির ঘটা। দেওয়ালে ঘুঁটের মতো তামা আর লোহার ঢাল। সচিব, সচিবোত্তম আর ন্যায়াধীশ, ফৌজদার, আমিন, কোতোয়াল আর সেরেস্তাদার, ক্ষত্রিয় আর মুঘল, এই দু জাতের আমলাদের যৌথ প্রতিভার সাহায্যে মহারাজা প্রজারঞ্জন করেন। সেই অপূর্ব অদ্ভুত শাসনের ছাঁজে রাজ্যের অর্ধেক প্রজা সরে পড়েছে দূর মরিশাসের চিনির কারখানায় কুলির কাজ নিয়ে। 68.5 বর্গমাইল অঞ্জনগড়। শুধু ঘোড়ানিম আর ফণিমনসার ছাওয়া, রুক্ষ কাকড়ে মাটির ডাঙ্গা আর নেড়া নেড়া পাহাড়। কর্মী আর ভিলেরা 2 ক্রোশ দূরের পাহাড়ের গায়ে লুকানো জলকুণ্ড থেকে মোষের চামড়া থলিতে ভরে জল নিয়ে আসে। জমিতে সেচ দেয়। ভুট্টা, যব আর জোনার ফলাই। প্রত্যেক বছর স্টেটের তহসিল বিভাগ আর ভিল ও কর্মী প্রজাদের ভেতরে একটি সংঘর্ষ বাধে। চাষিরা রাজভাণ্ডারির জন্য ফসল ছাড়তে চায় না, কিন্তু অর্ধেক ফসল দিতেই হবে। মহারাজার সুগঠিত পোলোটিম আছে। হয় শ্রেষ্ঠ শতাধিক ওয়েলারের হৃৎসারবে আজ আস্তাবল সতত মুখরিত। সিডনির নেটিভ এই দেবতুল্য জীবগুলির ওপর মহারাজার অপার ভঙ্গি। তাদের তো আর খোল ভুসি খাওয়ানো চলে না। ভুট্টা, জব, জোনারি চাই। তহসিলদার অজ্ঞতা সেপাই ডাকে। রাজপুত বীরের বল্লম আর লাঠির মারে ক্ষাত্রবীর্যের স্ফুলিঙ্গ বৃষ্টি হয়। 1 ঘন্টার মধ্যে সব প্রতিবাদ স্তব্ধ, সব বিদ্রোহ প্রশমিত হয়ে যায়। পরাজিত ভিলদের অপরিমেয় জঙ্গলি সহিষ্ণুতাও ভেঙে পড়ে। তারা দলে দলে রাজ্য ছেড়ে গিয়ে ভর্তি হয় সোজা কোণঢাঙ্গর রিক্রুটারের ক্যাম্পে। মেয়ে, মরদ, শিশু নিয়ে কেউ যায় না। কেউ কলকাতা, কেউ শিলং। ভিলেরা ভুলেও আর ফিরে আসে না। শুধু নড়তে চায় না কর্মী প্রজারা। এ রাজ্যে তাদের 7 পুরুষের বাস। খোড়ানিমের ছায়ায় ছায়ায় ছোট বড় এমন ঠান্ডা মাটির ডাঙ্গা, কালমেঘ আর অনন্তমূলের চারার এক একটা ঝোপ শালসার মতো সুগন্ধ মাটিতে। তাদের যেন নারীর টানে বেঁধে রেখেছে। বেহায়ের মতো চাষ করে, বিদ্রোহ করে আর মারও খায়। ঋতুচক্রের মতো এই ত্রিদশার আবর্তনে তাদের দিন সন্ধ্যের সমস্ত মুহূর্তগুলি ঘুরপাক খায়। এদিক ওদিক হবার উপায় নেই। তবে অঞ্জনগড় থেকে দয়াধর্ম একেবারে নির্বাসিত হয়। প্রতি রবিবারে কেল্লার সামনে সুপ্রশস্ত চবুতরায় হাজারের ওপর দুস্থ জমায়েত হয়। দরবার থেকে বিতরণ করা হয় চিড়ে আর গুড়। সংক্রান্তির দিনে মহারাজা গায়ে আলপনা আঁকা হাতির পিঠে চড়ে জুলুস নিয়ে পথে বার হন প্রজাদের আশীর্বাদ করতে।
তার জন্মদিনে কেল্লার আঙিনায় রামলীলা গান হয়, প্রজারা নিয়ন্ত্রণ পায়। তবে অতিরিক্ত ক্ষত্রিয়ত্বের প্রকোপ যা হয়, সব ব্যাপারই লাঠি। যেখানে জনতা আর জয়ধ্বনি, সেখানেই লাঠি চলবেই, আর দু চারটে অভাগার মাথা ফাটবেই। চিড়ে আশীর্বাদ বা রামলীলা সবই লাঠির সহযোগে পরিবেশন করা হয়। প্রজারা এইভাবেই উপভোগ করতে অভ্যস্ত। লাঠিতন্ত্রের দাপটে স্টেটে শাসন, আদায় উসুল আর তহসিল চলছিল বটে, কিন্তু যেটুকু হচ্ছিল তাতে গদির গৌরব টিকিয়ে রাখা যায় না। নরেন্দ্রমণ্ডলের চাঁদা আর পোলো টিমের খরচ, রাজবাড়ির বাপের কালে সিন্ধুকের রূপো আর সোনার গাদিতে ক্রমে ক্রমে হাত পড়ল। অঞ্জনগড়ের এই অদৃষ্টের সন্ধিক্ষণে দরবারে ল এজেন্টের পদে আনানো হলো একজন ইংরেজি আইননবিশ। আমাদের মুখার্জি এলো ল এজেন্ট হয়ে। মুখার্জির চওড়া বুক যেমন পোলো ম্যাচে, তেমনি স্টেটের কাছে অচিরে মহারাজার বড় সহায় হয়ে দাঁড়ালো। ক্রমে মুখার্জিও হয়ে গেল ডিফ্যাক্টো সচিবোত্তম, আর সচিবোত্তম রইলেন শুধু সই করতে। আমাদের মুখার্জি আদর্শবাদী। ছেলেবেলায় ইতিহাস পড়া মার্কানি ডেমোক্রেসির স্বপ্নটা আজও তার চিন্তার পাকে পাকে জড়িয়ে আছে। বয়সে অপ্রবীণ হলেও সে অত্যন্ত শান্ত বুদ্ধির। সে বিশ্বাস করে যে সৎসাহসী সে কখনো পরাজিত হয় না, যে কল্যাণকৃত তার কখনো দুর্গতি হতে পারে না। ফসিল গল্পের পার্ট 1টা আমি এই পর্যন্তই দিলাম। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার করতে ভুলবেন না। আজকে আমার এই ছোট্ট ভিডিওটি এই পর্যন্তই থাকলো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।